do this thing any justice within the next. So আমি এই জন্য মানে অনেকটা বুলডোজারের স্টাইলে আমি এই লেকচার গুলো দেওয়ার চেষ্টা করব 5 মিনিটে। আপনাদের যদি কোনো প্রশ্ন কিছু থেকে থাকে, আমি টিপিক্যালি আমার সাথে যদি ফেস টু ফেস ক্লাস হতো আমি হয়তো বলতাম যে প্রশ্ন সাথে সাথে করেন। এখানে করতে পারেন, সমস্যা নাই। তবে আমি যেটা বলবো, আপনারা নিশ্চয়ই যে জুমে কিভাবে কাজ করতে হয় সেটা জানেন। ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড and once I notice it I will try to address those issues. ঠিক আছে, কোনো প্রশ্ন থাকে এখনই করে নেন, আর না হলে আদারওয়াইজ I will just start. তবে আমি একটা জিনিস বলে রাখি, এই সিলেবাসটা কার করা, এটা আগেও গালাগালি করেছি এখনো করব, মানে সিলেবাসটা কার করা, কবে কবে এটা প্রণয়ন করা হয়েছিল? এটা স্যার 2014 সালের সর্বশেষ সিলেবাস, এবং সম্ভবত না জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করেন, কিন্তু আমরা তো কতটা জানি না যে কারা কারা জড়িত ছিলেন সিলেবাস। আমি এই জন্য এটা বলছি, কারণ হচ্ছে গিয়ে এই কোর্সটা হুট করে আকাশ থেকে মান্না সালোয়ার মতো দেওয়াটা বোধহয় ঠিক না। কারণ ইভেন আমার যারা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, যারা মোটামুটি ভাবে এই প্রসেসের ভিতরে, আমি জানি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা মেইন সমস্যা হচ্ছে যে টিচাররা যারা আছেন তাদেরকে আপনাকে উপরে এবং নিচে দুই দিকে খেয়াল রাখতে হয়। মানে থেকে থেকে কখনো আপনাকে বলাতে হয় এইচএসসি লেভেলের যে সিলেবাসের জিনিসপত্র, আবার এরপরে আবার বলে হচ্ছে না আপনারা একটু বিএসসি লেভেলের জিনিসপত্র পড়ান। বিএসসি লেভেলের জন্য দিস কোর্স ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, এটা আমি মনে করি যে এমএস লেভেলের নিচে পড়ানো ঠিক না। ঠিক না এই সেন্সে না, পড়াতে তো পারেনি, কিন্তু সমস্যা হচ্ছে যে জিনিসটা বোঝাতে যদি না পারা যায় তাহলে সমস্যা। আমি প্রথমে একটা প্রশ্ন দিয়ে শুরু করি, ওয়াই রিলেটিভিটি কি জন্য দরকার? এটা আপনাকে যদি বলতে চান বলতে পারেন। আমি একটু স্লো লিখবো। দেখা যাচ্ছে আমি যে লিখছি? স্যার দেখা যাচ্ছে। ওকে, ফাইন। সো এটা প্রশ্ন কি কেউ একটু চেষ্টা করবেন দেওয়ার? তো আমরা 10:50 ব্রেক দেব। আপনাদের টি ব্রেক কত, হাফ এন আওয়ারের ছিল না আধা ঘন্টার? তো জি স্যার, আধা ঘন্টা ছিল। তাহলে 20 মিনিট হলে, তার কারণ সবাই তো বোধহয় আশা করি বাসায় আছেন। যদি অবশ্যই আমি মনে করি ফিজিক্যালি হওয়াটা হঠাৎ ভালো হতো, তবে আমি জানি না মানে হোয়াট ওয়াজ দ্য আইডিয়া, ওয়াই ইট ওয়াজ নট অ্যাডপ্টেড। তো কারো কোনো কিছু বলার নাই? স্যার রিলেটিভিস্টিক কোয়ান্টাম মেকানিক্স যেটা আছে এটা পড়ার জন্য তো রিলেটিভিটি প্রয়োজন আর কি। না, কিন্তু এখন একটা খেয়াল করেন, 1905 সালে যখন আইনস্টাইন সাহেব এগুলো লেখা শুরু করলেন তখন তো ওনার কাছে কোয়ান্টাম মেকানিক্সের ক ছিল না, তাই না? সো উনি কি মানে ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন যে কোয়ান্টাম মেকানিক্স আবিষ্কার হবে তারপর আমি রিলেটিভিটি আবিষ্কার? স্যার কসমোলজির জন্য স্যার। স্যার যখন কোন বস্তু আলোর বেগের কাছাকাছি যায় তার যে বিহেভিয়ার, এটা এক্সপ্লেন করার জন্য হয়তো রিলেটিভিটি প্রয়োজন পড়েছিল। না স্যার, না, আমি একটু শেয়ার করব স্যার, প্লিজ। স্যার পৃথিবী বা মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল শুরুতে, সেইটা আসলে আমাদের কাছে তো অজানা অবস্থায় ছিল। তো সেটাকে জানার জন্য আমাদের তো আপেক্ষিকতার সাহায্য নিতে হয়েছে বা হচ্ছে সেটাকে জানার জন্য। এই জন্য আমরা প্রতি ক্ষেত্রেই আমরা একটা রিলেটিভিটি কে বেস করে আমরা সেটাকে জানার চেষ্টা চলছে প্রতিনিয়ত, এবং সেটাকে আলোর বেগে বা আলোর চেয়ে বেশি বেগ সম্পন্ন কোনো কিছু যদি আমরা পেতে পারি তাহলে হয়তো সেই জায়গায় পৌঁছাতে পারবো। তো অরিজিনটা খোঁজার চেষ্টা করা হচ্ছে, আমার মনে হয় এরকম সেন্স থেকে এরকম হচ্ছে কিনা স্যার। বোঝাই যাচ্ছে আপনার তাদের পড়াশোনার চিন্তা ভাবনাটা এইচএসসি লেভেলের বই থেকে উদ্ভূত। এই টাইপের, সরি আমি বাজে কথা বলবো, রেকর্ডের হচ্ছে এখানে, কিন্তু দ্য ফ্যাক্ট ইজ যে আপনারা এই কুমিরের রচনা আছে না, এরকম যে কুমিরের পিঠ খাঁচ কাটা এরকম শুনেছেন না? একটা জোক আছে যে পরীক্ষায় পড়ে গেছে হচ্ছে কুমিরের উপর রচনা, হ্যাঁ, আর পরীক্ষায় এসছে উড়োজাহাজ ভ্রমণ। তো কি করেছে, উড়োজাহাজ রচনা লিখছে যে উড়োজাহাজ উড়ে গেল,
তারপর সেটা ল্যান্ড করলো একটা ধান ক্ষেতের মাঝখানে গরু চড়ছে, পাশে নদী, কিন্তু সেখান থেকে কুমির এসে গরুকে আক্রমণ করলো এবং সেই কুমিরের পিচ কাছাকাছি কুমিরের রচনা লেখা শুরু করে দিল। এই হচ্ছে আপনাদের মানে এই অ্যাটিটিউডটা। নো, দিস ইজ নট দ্য রিজন ওয়াই রিলেটিভিটি ওয়াজ ইনভেন্টেড। রিলেটিভিটির কিন্তু যেমন ধরেন যদি পুরনো দিকে তাকান, আমরা তো শুধুমাত্র আইনস্টাইনিয়ান রিলেটিভিটি দিয়ে কাজ করি না, আমরা গ্যালিলিয়ান রিলেটিভিটি নিয়েও কাজ করি, নিউটনিয়ান রিলেটিভিটি নিয়েও কাজ করি, তাই না, ইত্যাদি ইত্যাদি। সো দেয়ারফোর আপনারা যে উত্তরটা দিলেন এগুলো কমপ্লিটলি অবান্তর একটা উত্তর, সেটা মোটেও ঠিক না। সো দ্য রিজন ওয়াই উই ইন্ট্রোডিউস রিলেটিভিটি ইজ সামথিং রাদার সিম্পল। সেটা হচ্ছে আমরা যখন কোনো থিওরি দেই, থিওরির কাজ কি? থিওরির কাজ হচ্ছে বিভিন্ন ঘটনা যেগুলো একটা পার্টিকুলার সেটের ভেতর পড়ে, সেই সেটগুলোর ভেতর একটা যোগসূত্রতায় তৈরি করা। তো যেমন ধরেন কথার কথা, এখানে ইমামুদ্দিন সাহেব আছেন, উনি আমার কাছে, আমি তার এক্সটার্নাল ছিলাম, উনি একটা ঘটনা দেখলেন প্লাজমার কিছু একটা, আরেকজন আপনাদের কেউ একজন দেখলেন হচ্ছে আরেক জায়গায় দাঁড়িয়ে ওই একই প্লাজমা জিনিসটাকেই কিছু একটা হচ্ছে, হয়তো প্লাজমার ভেতরে কোনো এমিশন হচ্ছে, আরেকজন দূর থেকে সেটা দেখবেন। এখন দুজন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, সো তারা প্রত্যেকেই তার নিজস্ব কোঅর্ডিনেট অ্যান্ড টাইম আছে। সেটা কি? আমরা রড দিয়ে দূরত্ব মাপি আর হচ্ছে ঘড়ি দিয়ে সময় মাপি। সো সবার ঘড়িতে এক না এবং সবার রডও এক না। সো সেই ক্ষেত্রে দুই ভাষায় জিনিসটাকে লিখবে। ভাষা বলতে বোঝাচ্ছে না ইংরেজি বাংলা, আমি ভাষা বলতে বোঝাচ্ছি কোঅর্ডিনেট অ্যান্ড টাইম। সো এখানে প্রথম বেসিক টেনেট হচ্ছে আমরা ইভেন্ট দেখি, সো উই সি ইভেন্টস। আমি এই আজকের এই প্রথম লেকচারে আমি মোটামুটি আই উইল বি টকিং অ্যাবাউট ফিলসফি। সো আমি যেটা সমস্যা আপনাদের দেখি, মানে আমার অবজারভেশনে ওভার লাস্ট 30 years প্লাস, যে 30 years বলবো না, 30 হচ্ছে যদি আমি আমার পিএইচডি টাইমটা, তো তখন তো আমি আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়িয়েছি, মানে ঢাকা ইউনিভার্সিটি জয়েন করার পর আমার 24 বছর চলছে। তো এইখানে আমি যা দেখলাম যে আপনারা আগে প্রশ্নোত্তর নিয়ে দৌড়ান, নট ওয়াই উই আর ডুইং ইট। সো এই জিনিসটা প্রশ্নোত্তর যদি দৌড়ান এবং আপনি ছাত্রকেও প্রশ্ন উত্তর হাতে ধরিয়ে দেন, তাহলে যেটা তার মানসিক উন্নতি ঘটার কথা ফিজিক্স পড়ে বা একটু অ্যাডভান্স কোনো একটা সাবজেক্ট পড়ে, সেটা তার ঘটবে না। সেই আপনারা সবকিছুকে হচ্ছে বিসিএস এর পরীক্ষা MP3 এর মতো কিছু একটা কনভার্ট করেন। সো দিস ইজ ওয়ার দ্য প্রবলেম লাইজ। আমি হয়তো বলবেন যে এটা আমি তো আসছি, আই ওয়ান্টেড টু কাম অ্যান্ড লার্ন সামথিং এটসেট্রা এটসেট্রা, ট্রু, বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ ইউ আর টিচার্স, ইউ আর নট স্টুডেন্টস। ঠিক আছে? সো আপনি যদি এই ফান্ডামেন্টাল বেসিসটা আপনার মাথায় যদি না থাকে, হ্যাঁ, তাহলে আপনি কিন্তু কখনো কোনো রোগের চিকিৎসা করতে পারবেন না। আমি রোগ বলতে বুঝাচ্ছি না যে কোনো শারীরিক রোগ, এই যে একটা ছেলের আন্ডারস্ট্যান্ডিং এর যে সমস্যা, সেটা আপনি কখনো অ্যাড্রেস করতে পারবেন না। সো আমরা যে প্রথমে যে জিনিসটা আমি স্বীকার্য হিসেবে বলবো, এটা পস্টুলেট না, পস্টুলেটের আগেও জিনিসপত্র কিছু আছে এটা ফিজিক্সে। উই অবজার্ভ ইভেন্টস, সরি এটা আমার অন্য একটা ফিজিক্স অলিম্পিয়াড কোয়েশ্চেনের দিয়েছিল। সো উই অবজার্ভ ইভেন্টস, তো বিভিন্ন ঘটনা দেখি, and we identify them using position and moment time. ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে এখানে? আমি কিন্তু এই 5 লেকচারে খুব বেশি পড়াতে পারবো না, সম্ভব না। হ্যাঁ, তো আমি শুধুমাত্র যে জিনিসটা জরুরি, হ্যাঁ, ম্যাথ পার্টটা আই থিঙ্ক মোস্ট অফ ইউ ক্যান হ্যান্ডেল, এটা বইয়ের ভেতর আছে, কিন্তু যে জিনিসটা নাই সেটা হচ্ছে ফিলসফি পার্টটা। আমি এই জায়গায় মানে স্ট্রেস দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? সো আমরা বিভিন্ন ইভেন্ট দেখি এবং সেই ইভেন্টগুলোকে আমরা কোঅর্ডিনেটস কি কি, পজিশন এন্ড টাইম। তো তাহলে এখানে দেয়ার আর 4 কোঅর্ডিনেটস। 4 কেন? 3টা স্পেস আর হচ্ছে একটা টাইম। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন বা পুশব্যাক আছে যে না না না, হি ইজ নট টেলিং দ্য রাইট থিং, সো হিয়ার ইজ হোয়াট উই থিংক? হ্যালো, নো স্যার। ওকে, এখন দেয়ার আর এই, আমরা ঠিক উল্টো করব। অবজারভার কোঅর্ডিনেট ইন্ট্রোডিউস করে, কিন্তু
আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমটা দিয়েই আমরা অবজারভারকে আইডেন্টিফাই করবো। তো ঠিক আছে, সো অবজারভার এবং কোঅর্ডিনেট সিস্টেম এই দুটো সমার্থক হয়ে দাঁড়াবে। সো বিকজ অফ দিস we have different observers. ভিন্ন ভিন্ন অবজারভার থাকতে পারেন, কিন্তু ইভেন্ট একই। সো তারা একই ঘটনাকে ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ থেকে বিভিন্ন কোঅর্ডিনেট সিস্টেম থেকে বয়ান করতে পারেন। ঠিক আছে, তা আমরা যে জানি কি এটা একই জিনিস, এটা জাস্ট ভিন্ন ভিন্ন ভাষায় প্রকাশ করা হচ্ছে। তো যেমন ফর এক্সাম্পল আমি একটা দেখলাম যে গাছ থেকে ডাব পড়লো, আমি বাংলা বলি, আমি বললাম গাছ থেকে ডাব পড়লো। যে ইংরেজি ভাষী সে বলবে হচ্ছে গ্রিন কোকোনাট ফেল ফ্রম দ্য ট্রি। কিন্তু দুটো কিন্তু একই ইভেন্টই ডিসক্রাইব করছে। এখন দুটো যে একই ইভেন্ট ডিসক্রাইব করে আমি দেখলাম না তৃতীয় ব্যক্তির কাছে, তাকে কি করতে হবে? দুজন লোক যে একই বলছে সেই ক্ষেত্রে তার কি লাগবে? তার একটা কনভার্সন লাগবে বিটুইন দ্য ল্যাঙ্গুয়েজেস। সেই ল্যাঙ্গুয়েজটা কি? কোঅর্ডিনেট সিস্টেম। Relativity provides the dictionary to go from one observer to another observer. This is why relativity is there. Notice, it has nothing to do whatever you were saying. আপনারা যা বলছিলেন তার সাথে ধারে কাছে দিয়েও গেল না। Clear or not? আমি একটা জিনিস করতে আমার 10 মিনিট এখন চলে গেল। সো বুঝতেই পারছেন যে উইল গো ভেরি ভেরি স্লো। কি কারো কোনো বক্তব্য নেই? জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে কি ডিকশনারি কথাটাই বলতে হবে না স্যার? এই তো আপনি ছাত্র না শিক্ষক? স্যার আমার এখান থেকে বের হয়ে গেলে আপনি কি ছাত্রই থাকবেন না শিক্ষক হবেন? স্যার আমরা ফিজিক্সের স্টুডেন্ট, কিন্তু অন্য স্টুডেন্টদের টিচার। হ্যাঁ, কিন্তু কি কি শেখাবেন তাকে? আরবি না ইসলামিয়াত নাকি সমাজ বিজ্ঞান? না স্যার, এই শব্দটা মানে আমরা যেতে ফিজিক্সে তো নরমালি ডিকশনারি কথাটা না লিখে রুলস বা অন্য কিছু যদি না, লিখি, টুলস হলো অন্য জিনিস বোঝায়। টুলস ডিকশনারি একটা পারপাস আছে, টুলের পারপাস ভিন্ন। টুল ইজ জাস্ট জেনারিক টুল, কিন্তু বললে আজকে আমি এটা ব্যবহার করলাম, অন্যভাবে করলাম। যেমন কোয়ান্টাম মেকানিক্স স্টাডি করতে গেলে আমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইউজ করতে পারি, শর্ডিঞ্জার ইকুয়েশন করার সময় করি। আর যদি আমি যে ম্যাট্রিক্স মেকানিক্স করতে যখন ম্যাট্রিক্স ইউজ করি, তখন দুটো কিন্তু ডিফারেন্ট টুল, কিন্তু এটার পারপাস কি? আমরা তখন কি করি? যে শর্ডিঞ্জার পিকচার থেকে হাইজেনবার্গ পিকচার বা হাইজেনবার্গ পিকচার থেকে ইন্টারাকশন পিকচার, যখন পিকচার থেকে পিকচার যায় সেইটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি কিন্তু একটা কাজ আছে। Tool bolle, it doesn't tell you what does it do. So word choice has to be very, very careful. One has to be, choose words carefully. That's what I meant to say. So আপনাকে হুবহু এই শব্দটা ব্যবহার করতে হবে না। হ্যাঁ, অবশ্য এখন ছেলেগুলো তো আর ডিকশনারি শব্দটা ব্যবহার করে না, তারা গুগল ইউজ করে। তো এটার জন্য হয়তো বা আপনি এই শব্দটাই ব্যবহার করতে হবে এমন কোনো কথা না। হ্যাঁ, প্রোভাইডস এ ট্রান্সক্রিপশন শব্দটা বা allows one to translate, মাঝখানে ওই ডিকশনারি শব্দটা বাদ দিলেও চলে। The important জিনিসটা হচ্ছে this must be able to translate between two languages. ঠিক আছে, তাহলে আমাদের চারপাশে আমি কতগুলো শব্দ ব্যবহার করব। হ্যাঁ, আমি আবার স্পেশাল রিলেটিভিটিও আলাপ করবো আজকে সকালে। তো এই জিনিসগুলোর ভেতরে সবগুলোর ভেতরে কানেকশন আছে, কিন্তু আমাদেরকে প্রথম যে জিনিসটা করতে হবে, আমাকে রাইট ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে, বা ল্যাঙ্গুয়েজ সেট ব্যবহার করতে হবে।
ঠিক আছে? সো এটা গেল আমার হচ্ছে 1 নম্বর পেজ। So let me move on. I hope you are taking notes. আর যদি অসুবিধা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমি যা কিছু লিখছি এই স্লাইড গুলো আপনাদের ইয়েকে মানে হুজ দ্য মাহফুজ সাহেব আমাকে কন্ট্যাক্ট করেছেন, কিন্তু আপনাদের নিশ্চয়ই কেউ একজন আছে যিনি এই জিনিসপত্রগুলো সবগুলো আমি তার কাছে জিনিসপত্র হ্যান্ড ওভার করে দিতে পারবো। এরকম কেউ আছেন? মাহফুজ সাহেবই দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি স্যার, ওনাকে এটা পাঠিয়ে দেব। জি স্যার আমার দিয়েই তো লিখছেন মনে হয় স্যার। বুঝিনি, আবার বলবেন? আপনার বাম হাত দিয়েই লিখছেন তো স্যার? আমি বরাবর বাম হাত দিয়ে লিখি, কেন তাতে কি আসে যায়? সেটাই, ক্লাসে তো তাই করতেন স্যার। হাতের লেখা এত সুন্দর হচ্ছে কি সকালে করে উঠে স্যার? আমি ঠিক করবো না যে আমি না আজকে ডান হাতে লেখা শুরু করবো, না এরকম তো হয় না। হাতের লেখা এত সুন্দর কি করে করছেন স্যার স্ক্রিনের উপরে? মানে এটা তো সুন্দর না, এটা তো স্ক্রিনের উপরে আমার হাতের লেখা ইউজ টু বি মাচ বেটার। এই কাচের উপর না, সেটা তো কিন্তু স্যার এখানেও অনেক সুন্দর, কিন্তু কিভাবে হচ্ছে আমরা তো পারি না স্যার। আপনারা কি ইয়ে ব্যবহার করেন নাকি ওই কি বলে এটার নাম, ব্যাম্বু ওয়াকম এরকম টাইপের ট্যাব, কতগুলো যে কালো রঙের ট্যাব আছে এরকম ব্যবহার করেন? আমি এটা আইপ্যাডে লিখছি, আইপ্যাডের মানে হ্যাঁ আইপ্যাডের ইয়েটা মাচ বেটার। যদিও এটা বেশ পুরনো আইপ্যাড, আমি 2018 থেকে এটা ব্যবহার করে আসছি, কিন্তু এটা এই কোভিড এর সময় বেশ প্রচুর সুবিধা দিয়েছিল। So I stuck with this thing. Okay, let us now move on. Thank you. Thank you. Thank you. So আমি কতগুলো শব্দ ব্যবহার করব, হ্যাঁ, কিন্তু এই শব্দগুলো যদি আপনারা এখন একটুখানি এটাতে স্বাচ্ছন্দ্য মানে জোর করে, স্বাচ্ছন্দ্য রাইট ওয়ার্ড না, মানে এটাকে আপনি অভ্যস্ত যদি হয়ে যান তাহলে রিলেটিভিটি অনেকটা ইজিয়ার হয়ে দাঁড়ায়। সো আমরা যদি সেট আকারে চিন্তা করি তাহলে আমাদের কাছে উই হ্যাভ এ কালেকশন অফ ইভেন্টস। সেট ইভেন্ট কি? ইভেন্ট হচ্ছে যা কিছু ঘটে, সেটা ঘটে একটা পজিশনে বা একটা টাইমে। সো আমাকে ইভেন্টকে আইডেন্টিফাই করতে আমরা 4টা কোয়েশ্চেন করব। এটা হচ্ছে where did this happen and when did this happen? তাহলে এটার জন্য এই 4টা কোঅর্ডিনেট, যেটা একটু আগে আমি যেটা বলেছি। এখন যতগুলো কোঅর্ডিনেট আছে, যতগুলো ইভেন্ট, সরি কোঅর্ডিনেট, ইভেন্ট আমি দেখব, একজন ব্যক্তি যতগুলো ইভেন্ট দেখতে পারবে সে সবগুলোর কালেকশনই হচ্ছে গিয়ে তার ইউনিভার্স। এবং এটা আরেকটা নাম আছে, কসমোলজিতে আমি ইউনিভার্স বলবো, আর যদি কসমোলজি না ডিসক্রাইব করতে চাই জাস্ট একজন ব্যক্তি অন্য কিছু না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্পেস টাইম। কারণ এটা স্পেস এবং টাইম দুটো ভিন্ন ভিন্ন শব্দ, কিন্তু রিলেটিভিটিতে এসে আমরা পরে যেটা শিখি সেটা হচ্ছে স্পেস আর টাইম দুটো মিলে একটা শব্দ। ব্যাপারটা কিরকম? ধরা যাক আমি একটা পিঁপড়া, আমি একটা লাইন বরাবর যাচ্ছি, ঠিক আছে? সো আমি পিঁপড়া একটা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছি, জাস্ট গল্প করার মতো বলছি, কিন্তু ফাইনালি ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু অ্যালিড টু। তাহলে এটা কি হলো? হোয়াট ইজ হ্যাপেনিং? আমি তো স্ক্রিন শেয়ারিং করছিলাম, হোল্ড অন, হোয়াট হ্যাপেন্ড? ওকে ফাইন, ইয়েস, ওটা জাস্ট তাহলে আমি একটা স্ট্রেট লাইনে, যদি আমি একটা পিঁপড়া স্ট্রেট লাইনে যেতে থাকি, তাহলে এটা তাহলে আমি বলবো যে ওয়ার্ল্ড ইজ ওয়ান ডিমেনশনাল। কিন্তু হাউএভার সে কিভাবে ডিসকভার করবে যে সে অ্যাকচুয়ালি 2 ডিমেনশনে, এই ফ্ল্যাট সারফেস যার উপর আমি লাইনটা টেনেছি, সে লাইনটাতে সে অ্যাকচুয়ালি 2 ডিমেনশনাল একটা প্লেন এসে ঘুরে বেড়াচ্ছে, কিভাবে বুঝবে সে? না আমি জানি আপনি চটপট উত্তর দিতে পারবেন না, কিন্তু স্টার্ট থিঙ্কিং। ফিজিক্স কিন্তু মুখস্থ করা স্যার কোশ্চেনটা কি জানো স্যার, প্লিজ রিপিট। কোনটা কোশ্চেনটা স্যার? কোশ্চেন হচ্ছে একটা পিঁপড়া একটা তারের উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, যেটা একটা প্লেনের উপর রাখা আছে। আমি একটা ফ্লোর নিলাম, ফ্লোরের উপর চক দিয়ে একটা লাইন টান, চকটা চিনির তৈরি চক। সো পিঁপড়া যাবে, সে ওই চিনির লাইন বরাবর যাবে। সো পিঁপড়াকে যদি জিজ্ঞেস করা, সে বলবে আমি 1 ডিমেনশনাল একটা
জায়গার উপর দিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি। হাউ উইল হি ডিসকভার হি ইজ মুভিং অন এ 2-dimensional প্লেন? মানে সে দ্বিমাত্রিক একটা জগতে অ্যাকচুয়ালি আছে, সে কিভাবে আবিষ্কার করবে? আমরা এটাকে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি তখন তো 2 ডাইমেনশন হয়ে যাবে স্যার। এটা টাইম ইনভলভ করলে 2 ডাইমেনশন পজিশন, টাইম এবং পজিশন চেঞ্জ হচ্ছে স্যার। কিন্তু সে তো যখন সে রেকর্ড করতে যাবে সে বলবে আমি 1 ডিমেনশন বরাবরই যাচ্ছি, অর্থাৎ সে কোঅর্ডিনেট যে 1 ডিমেনশন, তার মানে সে একটাই ভ্যারিয়েবল তার শুধু লাগবে, একটাই মাত্র ভ্যারিয়েবল সে ব্যবহার করে লিখতে থাকবে। সো আমি সেই লাইন বরাবর বা কার্ভ বরাবর সে একটা পয়েন্ট বলবে যে আমি এত দূরত্ব বরাবর চিনির লাইন বরাবর আমি যাচ্ছি, তাহলে এটা 1 ডিমেনশনাল। সে কি করে ডিসকভার করবে? সে 2 ডিমেনশনে অ্যাকচুয়ালি আছে। ওদের টাইম স্যার, টাইম বিভিন্ন টাইমে তার পজিশন চেঞ্জ হবে, টাইমের সাথে স্পেসে 2 ডিমেনশনে সে যা আছে সেটা কি করে সে বুঝবে? আমি 2 ডিমেনশনাল কথাটা ঠিক, নট রং, বাট 2 ডিমেনশনাল স্পেস এবং টাইমকে যদি আমি নেই তাহলে এটা 2 ডিমেনশন হলো। কিন্তু এই জিনিসটা তো পুরোটা স্পেসে 2 ডিমেনশনের উপর আছে, সে কিভাবে সেটা ডিসকভার করবে? যদি রাউন্ড মুভ করে তাহলে কি হতে পারে? পিঁপড়া কি এদিক ওদিক ঘুরে বেড়াবে নাকি সেখানে চিনি খেতে থাকবে? চিনি খেতে থাকবে। হ্যাঁ, চিনি খেতে থাকলে সে সবসময় ভাববে হচ্ছে সে 1 ডিমেনশনাল। কারণ সে কি করে বুঝবে যে সেটা হচ্ছে সে 2 ডিমেনশনাল আছে? তার আনসারটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা বলেছেন, কিন্তু ল্যাঙ্গুয়েজটা ঠিক করা হয়নি। মানে এরকম এলেবেলে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে আপনি ছাত্রকে কি শেখাবেন? আই হ্যাভ নো আইডিয়া। এবং হোয়াট আই এম ওয়ারিড অ্যাবাউট ইজ ফিউচার উইজ ইভেন ওয়ার্ডস। আপনার ছাত্ররা কিন্তু পড়াশোনা তো এক করেই না, সারাক্ষণ খালি ফেসবুক আর ইনস্টাগ্রাম এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারপর যদি আপনারা এইরকম মানে এলেবেলে ল্যাঙ্গুয়েজ ইউজ করে তাদের সাথে যোগাযোগ করেন, তাহলে তো তার সে আরো মানে কি বলবো, তার ভাবসাব আরো হাত পা ছাড়া দেওয়ার মতো অবস্থা হবে। সো দ্য থিং ইজ you can think in 2 different ways. One is you can take another পিঁপড়া, তার জন্য আরেকটা লাইন, and সেই সেকেন্ড পিঁপড়াটা কিভাবে পাবে? আগেরটার দরকার নেই। You have something called rotation. There exists rotation. Exist notationটা হচ্ছে এভাবে আমরা লিখি ম্যাথে। So there will exist rotation which will give you a new line. তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট আরেকটা পয়েন্টে পাশাপাশি যদি সে আরেকটা লাইন দেখে, সেই লাইনটাতে সেটাকে ডিসক্রাইব করার জন্য সে দেখবে যে এক্স কোঅর্ডিনেট যেটা সে আগে ব্যবহার করছে সেটাকে ডিসক্রাইব করা যাচ্ছে না, তাকে নতুন একটা কোঅর্ডিনেট ইন্ট্রোডিউস করতে হবে। And that's how the পিঁপড়া will discover, without using any microscope, কারণ মাইক্রোস্কোপ তার জন্য অত্যন্ত ঝামেলার একটা জিনিস। পিঁপড়াকে বসে বসে স্মেল্টিং শিখতে হবে, কি করে ইস্পাত তৈরি করতে হবে, অনেক ঝামেলা। তো লজিক্যালি চিন্তা করতে হবে। আমরা এইভাবে যদি হুটহাট করে যদি বলি, তাহলে আমার যে ক্লাস 7-8 যে ছাত্র আর আপনার ভেতরে চিন্তার মননের কোনো পার্থক্য থাকবে না। এনিওয়ে, সো এটা এক্স আর ওয়াই এই দুটো কোঅর্ডিনেট আছে, তখন সেই জন্য আমরা বলবো উই আর অ্যাকচুয়ালি ইন এ 2D কোঅর্ড সিস্টেম। ঠিক আছে, এটা কি ক্লিয়ার হলো? যে only by doing something called rotation, the existence of rotation in this space tells you that you are in a higher dimensional space. এখন আমরা শুধুমাত্র স্পেস নেই, কিন্তু এই টাইম ট্রান্সলেশন, টাইমের পরিবর্তনের মতো এখানে তো একটা আছে ট্রান্সলেশন, কিন্তু দেয়ার উড এক্সিস্ট সামথিং এলস যেটা আমাকে বলবে যে স্পেসের বাইরেও কিছু একটা জিনিস আছে, and that is rather simple. এবং সেই ক্ষেত্রে this is why we actually have, এটা আমি আপনার জানা উত্তরই আমি বলছি, কিন্তু আমি মালাটা গাচ্ছি এখানে। সো এখানে there exists this thing called Lorentz transformation. আমি এটাতে পরে আসবো, ঠিক আছে? আমি জাস্ট বলে রাখি যে লরেন্স ট্রান্সফরমেশন এক্সিস্টেন্স আমাকে বলে যে আমরা অ্যাকচুয়ালি 3 ডিমেনশনে থাকি না, উই অ্যাকচুয়ালি লিভ ইন 4 ডিমেনশন। এই ইনভেনশনটা অ্যাকচুয়ালি ওয়াজ নট ডান বাই আইনস্টাইন। এই যে এই স্ট্রাকচারটা যে লরেন্স ট্রান্সফরমেশনের সাথে 4 ডিমেনশনাল স্পেসের একটা কানেকশন আছে, এই জিনিসটা কিন্তু আইনস্টাইনের হাতে হয় নাই। আইনস্টাইন যেটা দেখিয়েছিলেন ইজ দ্য মেইন থিং, যে আমি যদি লরেন্স ট্রান্সফরমেশন লরেন্সের হাতে ধরা, আইনস্টাইনের করা না, কিন্তু যেটা জরুরি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। হ্যাঁ, ম্যাক্সওয়েলের যে সমীকরণ, ম্যাক্সওয়েল সমীকরণকে যদি সবাইকে একইভাবে লিখতে হয়,
তাহলে যে ট্রান্সফরমেশন দিয়ে সেটা করা সম্ভব বিভিন্ন বিভিন্ন অবজারভারের ভেতর, সেটা হবে লরেন্স ট্রান্সফরমেশন। দিস ইজ হোয়াট হি শোড। এটার কনসিকুয়েন্স পরে অন্যান্য কনস্ট্রাকশন হয়েছে, কিন্তু দিস ওয়াজ দ্য মেইন ডিসকভারি দ্যাট হি ডিড। ওকে, সো আমরা তাহলে প্রথমে বললাম হচ্ছে উই এক্সিস্ট ইন স্পেস টাইম। হ্যাঁ, তো আমি স্পেস টাইমটা একটা সেট আকারে চিন্তা করব। এটা 4 ডিমেনশনাল, কিন্তু 4 ডিমেনশনাল আমার পক্ষে আঁকা সম্ভব না, সেই জন্য আমরা 2D তেই আঁকছি। সো দিস ইজ মাই স্পেস টাইম, আর ইভেন্ট গুলো হবে এর ভেতর এক একটা পয়েন্ট। এখন আমরা যখন পিঁপড়া মুভ করে, আমরাও কিন্তু মুভ করছি ইন স্পেস টাইম। সেটা কিভাবে? আপনারা কিন্তু ইন এ সেন্স ইউ হ্যাভ অলরেডি স্টেটেড দ্যাট। সেটা কি? যে এর ভিতর টাইম ট্রান্সলেশন, টাইম সময় বহিয়া যায়, বাংলায় বলি আমি। তো সময় যদি বহিয়া যায়, তাহলে প্রত্যেকটা ইভেন্ট, যে অবজারভার দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু একটা ইভেন্ট। হ্যাঁ, কারণ সে নিজেকে নিজে অবজার্ভ না করলেও আরেকজন তাকে অবজার্ভ করতে পারে। সো এনিথিং অবজার্ভেবল ইজ এন ইভেন্ট। সো দিস ইজ এন ইভেন্ট। এবং ইভেন্টটা টাইমের সাথে সাথে সেটা ভিন্ন ভিন্ন যায়, পজিশন ঠিক থাকলো, কিন্তু কোঅর্ডিনেট তার চেঞ্জ হচ্ছে। আমরা প্রথমে উইল টক অ্যাবাউট সামথিং, স্পেস টাইম ডায়াগ্রামস। স্পেস টাইম ডায়াগ্রাম আপনার এক্স ভার্সেস টি বাচ্চাদের প্রথম দিনই শেখান, তাই না? আমরা যখন মেকানিক্স পড়াতে যাই একদম ফিজিক্সের ফার্স্ট কোর্সে, আমরা কি শেখাই? রিজনিং, হ্যান্ডলিং ইত্যাদি ইত্যাদি থেকে, সেটা হচ্ছে এক্স ভার্সেস টি গ্রাফ। এক্স ভার্সেস টি গ্রাফের বিহেভিয়ার কিরকম? যে এটা কন্টিনিউয়াস একটা গ্রাফ হয়, যেখানে কোনো ব্রেক থাকবে না। ডিফারেন্সিয়েবল হতে হবে এমন কোনো প্রয়োজন না, কিন্তু ইট ইজ এ কন্টিনিউয়াস গ্রাফ, দেয়ার শুডন্ট বি এনি ব্রেক। সো আমরা এখানে যেটা করব, এটা আমরা পজিশন এক্স কে লিখি হচ্ছে ভার্টিক্যালি, আর হরাইজন্টালি দেই হচ্ছে টাইম। এখানে আমরা ঠিক করবো ঠিক উল্টা, উই উইল পুট টাইম ইন ভার্টিক্যাল ডিরেকশন অ্যান্ড স্পেস ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন। স্পেস বলতে আমি এক্স কোঅর্ডিনেট লিখছি, ওয়াই জেড লিখবো না, কারণ এখানে যদি ওয়াই জেড রাখতে যাই আমার প্রচুর সময় লাগবে। কিন্তু বেসিক আইডিয়াটা ইউ আন্ডারস্ট্যান্ড, যে আমি এক্সটাকে একটা সিঙ্গেল কোঅর্ডিনেট দিয়ে আমি এক্সপ্রেস করবো। তো সেই ক্ষেত্রে আমি যদি একজন স্থির অবজারভার থাকে, সে হচ্ছে কোঅর্ডিনেট একটা ইন্ট্রোডিউস করলাম, তার সাপেক্ষে সে ওই যে জায়গাতে রইলো সেখানে রইলো, কিন্তু তার টাইম ইভলভ করতে থাকবে। So stationary observer will keep on moving like this. So ঠিক আছে, এবং এই জিনিসটা আমার একটা নাম আছে, একটু বেশ ভারী কি একটা নাম, কিন্তু নাম দিয়ে কাম নাই। আসল জিনিস হচ্ছে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এটাকে আমরা বলি ওয়ার্ল্ড লাইন, বা এটাকে হিস্ট্রি অফ এন অবজারভার। হিস্ট্রি কি? হিস্ট্রি হচ্ছে আমি আগে কোথায় কি করেছি, আমার ব্রাউজার হিস্ট্রি আছে একটা, তাই না? এরকম হিস্ট্রি হচ্ছে আমি আগে কি করে এসছি, সেটা আমাকে, সেটা বয়ানটা। সো এই ল্যাঙ্গুয়েজে, এই জিওমেট্রিক ল্যাঙ্গুয়েজে সে বয়ানটা হবে ইউজিং থিংস হোয়াট উই কল এ ওয়ার্ল্ড লাইন। ঠিক আছে, সো আমার মনে হয় এখানে আমি একটু কয়েক সেকেন্ডের জন্য থামি। আপনাদের কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, টু মুভ টু দ্য নেক্সট পেজ, সেটা করার আগে আপনারা আপনাদের প্রশ্ন যদি থেকে থাকে সেটা দেন। Okay, so this is page number 2. So I will wait for like 15 seconds starting now. স্যার এটা কি স্পেস টাইম কে ইনভলভ করে 3 ডাইমেনশন করলো? স্পেস টাইম কে 3 ডিমেনশনাল, স্পেসের কোঅর্ডিনেট হচ্ছে 3 এক্স ওয়াই জেড, আর টাইম হচ্ছে 4 নাম্বারটা। সো মিলিয়ে হচ্ছে 4টা কোঅর্ডিনেট। কিন্তু আমি ধরে নিলাম আমার জাস্ট লেখার বা সুবিধার্থে আমি ওয়াই আর জেড এ কোনো মোশন নেব না, যেদিকে মোশন হয় সেটাকে আমি এক্স বললাম। কোনটাকে এক্স, কোনটাকে ওয়াই, কোনটাকে জেড বলবো সেটা তো আমার চয়েস, তাই না? কোঅর্ডিনেটে কোনো প্রেফার্ড কোনো দিক আছে না, পৃথিবীর বুকে আছে, কিন্তু আপনি যদি ইন জেনারেল ইফ ইউ ওয়ান্ট টু পিক এ কোঅর্ডিনেট, এখানে তো কোনো পার্টিকুলার কোঅর্ডিনেট নাই যে আপনাকে এই দিকেই চুজ করতে হবে। আর কোনো প্রশ্ন? Okay, if not, let me now move on. আটকে আছে কেন? ওকে ফাইন, ঠিক আছে। So এটা পেজ নাম্বার 3।
সো আমরা তাহলে we will start with something that is simple. এটা জানি ক্লাসে পড়ানোর সময় সেই জিনিসটা আলাপ করি। তাহলে এখানে there is no preferred observer, কারণ আমরা অবশ্য মানে অর্থনৈতিক কারণে বা হিস্টোরিক্যাল কারণে আমরা যেমন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ভেতর আমরা ডিকশনারি লিখি, হ্যাঁ, কিন্তু কোন পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ শুড নট গেট এ প্রেফারেন্স। আমরা প্রেফারেন্স দেই কেন? কারণ আমরা ইংরেজি শাসিত ছিলাম, ইংরেজরা সারা দুনিয়া শাসন করেছে এক সময়, হ্যাঁ, বলতো না দ্য সান নেভার সেটস অন দ্য ব্রিটিশ এম্পায়ার। সো এই কারণে তাদের ল্যাঙ্গুয়েজ অনেক বেশি প্রসার করেছে এবং সবাই আমরা উঠতে বসতে ইংরেজি ব্যবহার করি, ঠিক আছে। কিন্তু ইন জেনারেল আমি যদি কালকে চায়নায় জন্মাতাম, আমার ভাষা কি হতো? চাইনিজ। এবং সেখানে তো ভিন্ন ভিন্ন ভাষা রয়ে গেছে, ক্যান্টোনিজ রয়েছে, ম্যান্ডারিন রয়েছে, হ্যাঁ, ইত্যাদি। কিন্তু দেয়ার ইজ এ ওয়ে টু গো ফ্রম ওয়ান ল্যাঙ্গুয়েজ টু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। এবং আমি যখন ল্যাঙ্গুয়েজ থেকে ল্যাঙ্গুয়েজে যাই, ঘটনা যেটা আমি বয়ান করছি, বেড়াল ইঁদুর ধরে, এই ফ্যাক্টটা চাইনিজের উপর ডিপেন্ডেন্ট না, আরবির উপরে ডিপেন্ডেন্ট না, জার্মানের উপরে ডিপেন্ডেন্ট না। তার মানে কি, কোন ল্যাঙ্গুয়েজ ইজ নট প্রেফার্ড। এই ব্যাপারটাই হচ্ছে গিয়ে আমাদের যে রিলেটিভিটির প্রথম পস্টুলেট। আমরা কি বলি যে কি জানি, অল লজ অফ ফিজিক্স আর এক্সপ্রেস দ্য সেম ইন অল ইনার্শিয়াল অবজারভার্স, ঠিক আছে। ইনার্শিয়াল অবজারভার কি? ইনার্শিয়াল অবজারভারের ডেফিনিশন হচ্ছে, এটা অন্যান্য ভাবে ডিফাইন করা যায়, হ্যাঁ, কিন্তু এটা ডেফিনিশনটা আমরা ইংরেজিতে যেটাকে বলি টটোলজি। টটোলজি আমি ঠিক এক্সাক্ট বাংলাটা আমি বলতে পারবো না, আমার বাংলার ঝুরি অত বড় না। সো সেটা হচ্ছে যে ভেক্টর কাকে বলে? আপনারা বলেন হচ্ছে মান আর দিক আছে, তাই না? এটা দিয়ে আমরা শুরু করি, এটা হচ্ছে সো মাচ ঊনবিংশ শতাব্দীর মানে ওয়ে অফ ডিফাইনিং। কিন্তু এটার ডেফিনিশন ইজ অ্যাকচুয়ালি রং। যেটা করতে হয় সেটা হচ্ছে বলতে হয় যে ভেক্টর কি? ভেক্টর হচ্ছে যেটা ভেক্টর স্পেসের সদস্য, ইটস অ্যান এলিমেন্ট অফ ভেক্টর স্পেস। তখন প্রশ্ন হচ্ছে ভেক্টর স্পেস কি? ওকে, ভেক্টর স্পেসের কি কি জিনিস আছে? সেটা একটা সেট, যার উপর আমি এখন একটা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে পারি এবং আমি যে কোনো দুটো এলিমেন্টকে যোগ করতে পারি। এই দুটোর যে ফলাফল যেটা আসে সেই দুটো ওই সেটের ভেতর আছে। যখন এটা থাকে তখন সেটাকে আমরা ভেক্টর স্পেস বলি। এর সাথে দিকের কোনো সম্পর্ক নেই। তো ঠিক একই রকম ভাবে হোয়াট ইজ এন ইনার্শিয়াল ফ্রেম? ইনার্শিয়াল ফ্রেম কিন্তু একটা ফ্রেম না, ইটস এ ক্লাস অফ ফ্রেমস, ইটস লাইক এ সেট অফ ফ্রেমস, যেটা একটা আরেকটার সাপেক্ষে সমবেগে চলমান। সে বেগটার মান কত সেটা আমরা কিন্তু বলছি না, তো অল আমি বলছি যে একজন আরেকজনের সাপেক্ষে সমবেগে চলমান। এইটাই হচ্ছে কি ইনার্শিয়াল ফ্রেমস। সো স্পেশাল রিলেটিভিটি, এটা স্পেশাল কেন? বিকজ only involves inertial frames, that is একটু এক সেকেন্ড, এটা আবার পেশেন্ট। ওকে, ফাইন। সবাই আবার দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? হ্যালো? জি স্যার। Okay, thank you. So it only involves inertial frame, that is frames which are at constant speed, না কিন্তু velocity with respect to WRT লিখছি, ঠিক আছে? With respect to হচ্ছে WRT, আপনারা বোধহয় জানেন এটা, with respect to each other. Okay, so ফার্স্ট পস্টুলেটটা যেটা রিলেটিভিটির আছে, ফার্স্ট পস্টুলেটটা সিম্পলি এটা হচ্ছে কি, সব অবজারভার যারা সবাই একজন আরেকজনের সাথে কনস্ট্যান্ট ভেলোসিটি চলছে, তাদের সবার জন্য একই ঘটনা দেখতে পাবো আমরা, ঘটনার কোনো ভিন্নতা হবে না, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট পস্টুলেট। আমি এটা লিখছি না আলাদা করে, কারণ আমি জানি এটা সবারই জানা। ফার্স্ট পস্টুলেট, এটা কনসিকুয়েন্স কি সেটা আমি লিখি। all observers, কোন অবজারভার? ইনার্শিয়াল অবজারভার। আচ্ছা, একটু এক সেকেন্ড, আমি এটা
সরিয়ে দিই, ইনার্শিয়াল শব্দটা বাদ গেছে। এই মিনিমাইজ যেটা যে কই রাখি সব জায়গায় সেটা ডিস্টার্ব করে। Wipe off this. There must exist এই যেটা বলেছিলাম রসেটা স্টোন for different observers. এইটা হচ্ছে ফার্স্ট পস্টুলেটের কনসিকোয়েন্স। এখন আমাদেরকে তো কিছু জিনিস স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, তাই না? ফর এক্সাম্পল, আমি যে ভাষায় কথা বলি আমাকে ঠিক করতে হবে যে কিছু একটা জিনিস ইজ দ্য সেম ফর এভরিওয়ান, নাহলে আদারওয়াইজ আমি একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক করতে পারবো না। হ্যাঁ, কথার কথা যে আমি যদি কোনো জিনিস ডিসকভার করতে যাই, ঘড়ি যেমন ফর এক্সাম্পল, আমার ঘড়ি আর আপনার ঘড়ির ভিতর রাত দুপুর 12টা কখন সেই টাইমটা আমরা যদি ঠিক করে নেই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দুইটা ঘড়ি কিন্তু একই সময় দেবে। সো দেয়ার উইল বি সাম সিনক্রোনাইজেশন বিটুইন দেম। আদারওয়াইজ আমি এক কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করলাম, আপনি আরেকটা কোঅর্ডিনেট ব্যবহার করলেন, কোনটার সাথে কোনটার ম্যাপ হবে কোনো ঠিক ঠিকানা কিছু নাই। সো দেয়ার মাস্ট বি সাম ফিজিক্যাল ফ্যাক্ট দ্যাট ইজ দ্য সেম ফর এভরিওয়ান, এবং সেটা ঠিক করে দেয় সেকেন্ড পস্টুলেট। তো সেকেন্ড পস্টুলেট কি ঠিক করতে দেয়? সেটা হচ্ছে যে স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম, যেখানে সেখানে না কিন্তু, in vacuum the speed of light is the same for everyone. So first postulate আর second postulate হচ্ছে লজিক্যাল জিনিস। এটা কিন্তু খুব ডিপ কিন্তু না। যখন আমরা প্রথমে চিন্তা করি, এখন আমার হাইন্ডসাইটে সেকেন্ড পস্টুলেট খুব স্বাভাবিক মনে হয়, কিন্তু নিউটনিয়ান পিকচার থেকে যারা এসছে তাদের কাছে সেকেন্ড পস্টুলেট একটু বিট কেড়ে লাগে, ঠিক আছে? বাট দিস ইজ দ্য the acumen of Einstein actually hinge upon this fact. এটার উপর চাপ দেওয়াটা হচ্ছে গিয়ে, চাপ বলতে পারে, এর উপর স্ট্রেস করাটা হচ্ছে আইনস্টাইনের মেইন কাজ। কারণ প্রথমটা ওয়াজ নিউটনের হাত দিয়ে, গ্যালিলিওর হাত দিয়ে কিন্তু অলরেডি হয়ে গেছে। কারণ আমরা যখন কোঅর্ডিনেট চেঞ্জ করি, গ্যালিলিয়ান ট্রান্সফরমেশন, দ্যাট ওয়াজ রিটেন বাই দিস পিপল ওয়ে ব্যাক। সো প্রথম পস্টুলেট ইজ নট আইনস্টাইনস কন্ট্রিবিউশন, সেকেন্ড পস্টুলেট ইজ আইনস্টাইনস কন্ট্রিবিউশন, ঠিক আছে? এখন এইটার কনসিকুয়েন্স হচ্ছে এই সেকেন্ড পস্টুলেটের, আমি স্লাইড চেঞ্জ করে কোনো প্রশ্ন করার সুযোগ দিলাম না, আই অ্যাপোলোজাইজ। কারো কোনো প্রশ্ন থাকলে বিফোর আই মুভ টু দ্য নেক্সট স্লাইড, ইউ ক্যান আস্ক কোয়েশ্চেনস ইনভলভিং হোয়াটস অন দ্য স্লাইড। স্যার সেকেন্ড পস্টুলেটে এটা কি ভ্যাকুয়ামটা ফিক্সড, যে কোনো জায়গায় আলোর স্পিডটা সেম থাকবে না? কেন? আমি যদি পানির ভিতর যাই আর বাতাসের ভেতর থাকি, তাহলে দুজন অবজারভার যদি দুই জায়গায় থাকে, তারা কি স্পিড এক মেজার করবে? না, পানিতে বা ইয়াতে চেঞ্জ হবে না। তাহলে সেই জন্য এই জিনিসটা স্ট্রেস করার জন্য এমন একটা অবজেক্ট নিতে হবে যেটা সব অবজারভারের জন্য সমান। সো দ্যাটস অবভিয়াসলি ইজ ভ্যাকুয়াম। আর রোসেটা স্টোন বলতে স্যার কি বোঝাচ্ছে স্যার? ওকে, গুড। বিসিএস এর জন্য পড়াশোনা করেছেন? জি স্যার। ওকে, হিয়েরোগ্লিফস কাকে বলে জানেন? ইজিপশিয়ান।
ভেরি গুড, এক্সেলেন্ট। হ্যাঁ, তা আমরা কিভাবে তাদের ভাষা উদ্ধার করেছি, যে তারা এই যে কার্তুসের ভেতরে যে বিভিন্ন লেখাগুলো লিখতো, আমরা কিভাবে সেটা ডিসকভার করেছি? স্টোনের ভিতরে ভিতরে লিপি আছে স্যার বিভিন্ন। সেই স্টোনটার নাম হচ্ছে রসেটা স্টোন। ব্রিটিশ মিউজিয়ামে আছে এখন স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, ব্রিটিশ পিরিয়ড না, এটা was discovered by French when they went to Egypt. সো রসেটা স্টোন হচ্ছে ওইটার ভিতর 3টা ল্যাঙ্গুয়েজ ছিল। হ্যাঁ, সো এই 3 ল্যাঙ্গুয়েজের ট্রান্সফরমেশনের কারণেই ডেমোটিক ছিল, গ্রিক ছিল, আর হচ্ছে গিয়ে এই হিয়েরোগ্লিফিক্সে লেখা। সো ওরা ওই রিলেটিভ ফ্রিকোয়েন্সি দেখে ম্যাপ করে দে ম্যান টু ট্রান্সক্রাইব দিস থিংস। সো রসেটা স্টোন মানে ওই আবার সেই ডিকশনারি। স্যার আর একটা কোশ্চেন ছিল স্যার, হচ্ছে স্পেস টাইমের যদি ডিরেক্টলি আমি ডেফিনেশন করতে চাই, তাহলে ওটাকে কিভাবে ডিফাইন করবো স্যার? বললাম না, স্পেস টাইম হচ্ছে মানে দ্য কালেকশন অফ অল ইভেন্টস, অতীত, ভবিষ্যৎ, বর্তমান সব মিলিয়ে যত ঘটনা যা কিছু ঘটতে পারে, হ্যাঁ, সেটাই হচ্ছে গিয়ে স্পেস টাইম। ওকে স্যার। যেমন আমরা একটা প্লেন কিভাবে ডিফাইন করি, আমি এক্স আর ওয়াই দুটো কোঅর্ডিনেট নেই, যত পসিবল এক্স যত পসিবল ওয়াই সবগুলো কালেক্ট করলে সেটা আমার টু ডাইমেনশনাল প্লেন দেবে, এইরকম। স্যার টাইমের মানে পারফেক্ট ডেফিনেশনটা কি আসলে? বুঝি নাই স্যার। সময়ের শুদ্ধতম সংজ্ঞাটা কি আসলে? হোয়াট ইজ টাইম? সময়ের কোনো সংজ্ঞা নেই, কোঅর্ডিনেটের ডেফিনেশন কি তাহলে? এটা কোনো সংজ্ঞা নেই, এটা প্রিমিটিভস। আপনি দর্শনে কান্টের কতগুলো স্টেটমেন্ট আছে এবং এটা আপনি সবসময় ব্যবহার করে থাকেন। আপনি যখন ঘুম থেকে উঠেন, মানে মানুষ যখন চোখ খোলে জীবনে, চোখ খোলে বলতে ঘুম থেকে উঠা বোঝাচ্ছি না, তার এক্সিস্টেন্স সামথিংস আর গিভেন। আমরা যেমন কলেমা পড়ি কতগুলো, দিস গিভেন। ডু উই এভার আস্ক ওয়্যার গড কেম ফ্রম? না। সো এগুলো হচ্ছে প্রিমিটিভস। হ্যাঁ, সো এই প্রিমিটিভ হচ্ছে এই যে প্রত্যেকটা অবজারভার 3টা কোঅর্ডিনেট মাপতে পারে আর একটা টাইম মাপতে পারে, এই হচ্ছে ডেফিনিশন। দিস ইজ গিভেন। হোয়াট ইজ টাইম ইউ ক্যানট টেল। এটা আমাদের এভরিডে এক্সপেরিয়েন্স থেকে আমরা রিয়ালাইজ করি দেয়ার সামথিং কল্ড টাইম এক্সিস্টস। এখন ফিজিসিস্ট আর কবি সাহিত্যিকের মধ্যে পার্থক্য কোথায়? ফিজিসিস্ট হিসাবে আমরা সেই জিনিসগুলোকে গাণিতিক সূত্র দিয়ে মাপতে পারি বা নম্বর দিয়ে আমরা মাপি। হ্যাঁ, যেমন ফিজিক্সে আমরা কখনো বলি না যে আমি কত খুশি, কারণ খুশি কতটুকু সেটা আপনি কোনো যন্ত্র দিয়ে মাপতে পারবেন না, তাই না? কিন্তু সময় আপনি যন্ত্র দিয়ে মাপতে পারবেন, এবং যে যন্ত্র দিয়ে সময় মাপা যায় সেটাই হচ্ছে ঘড়ি। ঘড়ির সংজ্ঞাই। তো বেড়ালের কাজ কি? হচ্ছে ইঁদুর মারা, আর ইঁদুরের কাজ কি? বিড়ালের খাদ্য হয়, মানে এটা টটোলজি। তো এখানে এই লুপের থেকে আমাদের বেরোনোর কোনো স্কোপ নেই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এটা হয়তো বা করা সম্ভব যদি আমরা আরো কোনো ফান্ডামেন্টাল কতগুলো, যেমন ধর মাইক্রোস্কোপিক যেগুলো আমরা থিওরি দেওয়ার চেষ্টা করি, সেই থিওরিতে অন্য কিছুকে আমরা স্বতঃসিদ্ধ ধরে নিয়ে তার সাপেক্ষে এই সময় বা কোঅর্ডিনেট এটা মেজার করার চেষ্টা করি। দিস ইজ হোয়াট স্ট্রিং থিওরি ট্রাইস টু ডু। স্ট্রিং থিওরি বা ফিল্ড থিওরি এগুলো এইভাবে তৈরি করার চেষ্টা করে, নট ফিল্ড থিওরি বাট স্ট্রিং থিওরি চেষ্টা করে এটা করা। সেখানে ওই প্রিমিটিভস আর সাম ডিফারেন্ট সেটস। অলরাইট, আমি কি তাহলে মুভ করতে পারি পরের পেজে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমি এই সাইডে লিখি, কারণ ওই বাঁ হাতে লিখি তো আমার জন্য এই সাইডে লিখলে ওই উপরের এই জিনিসটার উপর চাপ পড়বে না, কারণ প্রত্যেকবার চাপ পড়ে, এই জন্য আমি বের হয়ে যাই এখান থেকে। অলরাইট, সো I will start with something very simple. Second postulated consequence হচ্ছে লাইটের স্পিড হচ্ছে কনস্ট্যান্ট, যেটাকে আপনারা সবাই জানেন c দিয়ে লিখি, এবং SI সিস্টেম ইউজ করলে এটা রাফলি 10⁸ meters per second. However, I will choose my coordinate system such that
এখানে সি এর মান 1, মানে লাইটের স্পিডের সাপেক্ষে সব স্পিড আমি মাপবো। লাইটের স্পিড হবে এখানে 1, সো অন্যান্য কিছু সেটা লাইটের স্পিডের সাপেক্ষে মাপা হবে। ওয়েল, এটা অলরেডি কিন্তু অ্যাস্ট্রোনমাররা করে। আমরা বলি কি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমার থেকে কত দূরে, 2.5 লক্ষ হচ্ছে লাইট ইয়ার দূরে, কিন্তু ডিস্টেন্স কিন্তু বলছি, কিন্তু আমি বলি হচ্ছে লাইট ইয়ার। এটার মানে কি, লাইট যদি ওই রাস্তায় যেত তাহলে ওই জায়গায় পৌঁছতে এত সময় লাগতো। সো যেমন ধরা যাক আমি যদি বলি যে আমার টেবিলটা কত চওড়া, আমি বললাম হচ্ছে 10⁻⁻9 ন্যানো লাইট সেকেন্ড, সরি 10⁻⁻9 হয়ে অলরেডি ন্যানো, 3 ন্যানো লাইট সেকেন্ড। তার মানে লাইট ওটার এক মাথা থেকে অন্য মাথায় যদি যেতে চায় তার 3 ন্যানো সেকেন্ড লাগবে। সো আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি যে আমরা সব ডিস্টেন্স কতটুকু সময় দিয়ে লাইট সেখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছবে সেই টাইমটা দিয়ে আমি সবকিছু মাপবো। এটা আমরা করে আসছি অলরেডি ইন কসমোলজি বা অ্যাস্ট্রোনমিতে, এবং সেটা আমরা অন্য জায়গাতেও ব্যবহার করতে পারি, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু এটা যেটা কনসিকুয়েন্স হচ্ছে এই, আমি যদি এখন সি এর ভ্যালু যদি 1 লিখি, তাহলে এই আমার স্পেস টাইম ডায়াগ্রামে লাইট উইল অলওয়েজ ট্রাভেল ইন 45 ডিগ্রিজ। এটা আউটগোয়িং লাইট, আর ইনকামিং লাইট যেটা সেন্টারের দিকে আসছে সেটা হবে এইরকম। এটা ক্লিয়ার নাকি? জানি একটু খটকা লাগছে, কিন্তু খটকা লাগাইতে হচ্ছে, শিখতে গেলে খটকাই লাগতে হবে। আমার কাছে আপনাকে শেখানো, আপনাকে নোট ট্রান্সফার করা না। জি, কারোর মুখে কোনো রা নেই। ঠিক আছে স্যার। সরি, একটা ক্লোজার ডিস্টেন্সে আসা, তখন টাইম বেড়ে যাবে, টাইম বাড়বে। বুঝিনি। দূরের পথ থেকে কাছে আসা, তখনও তো টাইম যাবে, আবার কাছ থেকে দূরে যাওয়া, তাও তো টাইম যাবে। টাইম তো টাইম ইজ সামথিং ডিফারেন্ট। ও সরি, আমি তো উল্টো করছি এখানে, আমি সরি, আমি নিজেই এখানে একটা গন্ডগোল করে ফেলেছি। টিআরএক্স কোঅর্ডিনেট, হ্যাঁ, টিআরএক্স উল্টো করে ফেলেছি, আমি খেয়াল করিনি এটা। কারণ আগে আমি বললাম হচ্ছে আগের স্লাইডেই যে টি আমি ভার্টিক্যালি প্লট করবো আর এক্স হরাইজন্টালি প্লট করবো, আবার সেই নিউটনিয়ান পিকচারে ফেরত গেছে। থ্যাংক ইউ, বাই আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন ইউ পয়েন্টেড মাই এরর, থ্যাঙ্কস। তাহলে এখন তার সমস্যাটা রইল না। আবু মোহাম্মদ সাহেব গালে হাত দিয়ে বসে আছেন, কি হয়েছে? ঠিক আছে। He doesn't look very happy. All right, so shall I move on? তার মানে হচ্ছে এই, যে অবজারভারই যেভাবে দেখুক না কেন, সে চলতে থাকুক বা হাঁটতে থাকুক, লাইট রে তার জন্য যে ডায়াগ্রাম আছে সেই ডায়াগ্রামে সবসময় 45 ডিগ্রিতে যাবে, থাকবে। ঠিক আছে? ইয়েস অর নো? এটা কিন্তু সেকেন্ড পস্টুলেট। সো এটা লিখি। ঠিক আছে, ওকে। নাও এটার ইমিডিয়েট একটা কনসিকুয়েন্স হচ্ছে এই টাইম ডাইলেশন। আমি কিন্তু লরেন্স ট্রান্সফরমেশন ইন্ট্রোডিউস করিনি, খেয়াল করেন। আমি কিন্তু লরেন্স ট্রান্সফরমেশন ইন্ট্রোডিউস করি না এবং করবো না যে এইখান থেকে এটা হয়। এটা ইট উইল কাম অ্যাজ এ কনসিকুয়েন্স। ঠিক আছে? সো আমি একটু আগে এটার সংজ্ঞা দিয়েছি, কিন্তু আমি এবার একটু ফর্মালাইজ করি। এটা ঘড়ি কাকে বলে? হ্যাঁ, একটা বাজে সংজ্ঞা দিয়েছি, যে যন্ত্র দিয়ে আমরা সময় মাপতে পারি, কিন্তু সেই যন্ত্রের কি প্রপার্টি থাকবে?
চিন্তা করে দেখেন যে টাইপের যতগুলোই যন্ত্র আপনি ঘড়ি হিসেবে ব্যবহার করেন, যন্ত্র হোক বা গ্যাজেট হোক বা মেথড হোক, সে সবারই কিন্তু একটা প্রপার্টি আছে। সমস্যা হচ্ছে এখন আর কেউ ঘড়ি ব্যবহার করে না, সবাই ব্যবহার করে হচ্ছে মোবাইল। আমরা 9:40 শেষ করব কিন্তু এখন। তারপর উই উইল মিট। আমরা 20 মিনিটে আপনাদের চা কফি খাওয়া হবে না? হবে স্যার, সমস্যা নেই। হলে ভালো হয় স্যার। 10:40 স্যার। না, 10:40 আমরা শেষ করব এখন। তারপর তো আপনাদের হাফ এন আওয়ার ব্রেক আছে, তাই না? তো সেই হিসাবে হলে আমার 10:10 শুরু করতে হয়, কিন্তু আমরা যদি 11টায় এক্স্যাক্টলি, সরি 11:10 শুরু করতে হয়। তো আমরা যদি এক্স্যাক্টলি 11টায় শুরু করি তাহলে তার সমস্যা নেই, সেখানে আমি আর বাকি যে 10 মিনিট হারিয়েছি সেটা আমি সেটা কভার করে নেবো, বাস নাই। বাট ক্লক ইন জেনারেল, Clock is a gadget. Only sir, clock is a gadget that can measure time. না, এটা তো আপনি আমার কথাই জাস্ট ইংরেজিতে বলবেন, কারণ প্লিজ একটু উর্দুতে বলেন, আরবিকে বলেন, তাহলে কমপ্লিট হয়ে যাবে। কন্টেন্ট কিন্তু চেঞ্জ হলো না। ইটস আ ডিভাইস দ্যাট মেজার্স টাইম, বাট হোয়াট প্রপার্টি মাস্ট ইট হ্যাভ, এটা তো ক্লাস 2 এর বাচ্চাও এটা বলতে পারবে। অ্যাজ এ ফিজিসিস্ট, ক্লকের কি অ্যাট্রিবিউট থাকতে পারে, কেমন টাইপের অবজেক্ট দিয়ে আমরা, এই যে আপনারা বললেন যে কেমন করে আমরা সময় আছে জানি, হিস্টোরিক্যালি দেখেন কিভাবে মানুষ সময় আবিষ্কার করেছে, কিভাবে ক্যালেন্ডার আবিষ্কার করেছে, সেটা চিন্তা করেন। সরি, আমি ছোট জিনিসকে টেনে লম্বা করছি, কিন্তু হোল আইডিয়া ইজ টু এক্সপ্লোর। আমি প্রশ্ন জিজ্ঞেস করব, প্রশ্ন জিজ্ঞেস করে আমি উত্তর বের করব। এটা অবশ্য একটা নাম আছে, আমি জানি আপনাদের বোধহয় যখন ওই ট্রেনিং মেনিং করা এগুলো বোধহয় কেউ আইইআর থেকে এসে বলেন, তাই না? একদম প্রথম যখন এই ক্যারিয়ারে শুরু করেছিলেন। সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যখন আমরা পড়াতে যাই আমাদেরকে কোনো কিছু বলে না, হাতে কাগজ ধরিয়ে বলে যে আপনি পড়া, এরকম, which is very bad in my opinion. কোন ঘটনা কখন সংঘটিত হবে? সরি, আপনি একটু জোরে বলবেন, আপনার কথা হালকা শোনা যাচ্ছে, অত্যন্ত হালকা। কোন ঘটনা কখন সংঘটিত হবে সেটা মেজার করবে না, কিন্তু আমি কিভাবে সেটা আবিষ্কার করি? হিস্টোরিক্যালি দেখেন মানুষ কি করে বুঝলো যে একটা তার দুইটা ঘটনার মানে হচ্ছে টাইমের যে পার্থক্য, এটা যেটা তারা নির্ণয় করবে স্যার। স্যার রেগুলার, স্যার আপনি আবার বলেন, আপনি লাস্টে যিনি বলছেন আবার একটু বলেন। রেগুলার মুভমেন্ট ইন ইকুয়াল ইন্টারভেলস। স্যার দুইটা ঘটনার পার্থক্য আমরা যে যন্ত্র দ্বারা নির্ণয় করব সেটাই হচ্ছে ক্লক। না, কিন্তু সেটা করতে গেলে আমার সেই যন্ত্র প্রপার্টি লাগবে। আপনি সরি, আপনাদের কথা খুব হালকা শোনাচ্ছে এখন। আবার এই রিপিট, আমি আবার কথা আবার শুনতে পাচ্ছি, যদি আমি কিছুই করি নাই, যা ছিল তাই। আচ্ছা, আমি উত্তরটা দিয়ে দিই। সেটা হচ্ছে মানুষ পঞ্জিকা বের করতে গেছে যখন দেখেছে যে সিজনস রিপিট হয়, শীত, গ্রীষ্ম, বসন্ত, মানুষ কিছু জানে না, সে জানে হচ্ছে যে আমি ফসল বুনবো ইত্যাদি। দেখে যে একই প্যাটার্নের আসে ঘুরে উল্টে, তাই না? এটা কেন? সূর্যের চারদিকে পৃথিবীর মোশন। সো তারপর দেখে যে আমি 24 ঘন্টা পর পর সূর্য উঠে ডুবে, তার মানে কি আমাদের হাতে একটা পিরিয়ডিক প্রসেস থাকতে হবে। সো এ ক্লক মাস্ট ইনভলভ এ পিরিয়ডিক প্রসেস, না হলে ইউ ক্যানট মেজার টাইম। কারণ কিছু সময় যাওয়ার পর আবার রিপিট করতে হবে। কিভাবে? এক ইন্টারভ্যাল থেকে আগে শুরু আর শেষ
আপনার হাতে যদি ঘড়ি থেকে থাকে, মানে অ্যানালগ ঘড়ি, সেখানে দেখবেন যে একটা কাঁটা ঘুরে ঘুরে কিছুক্ষণ পর পর একই জায়গার উপর যাচ্ছে। So a clock must involve a periodic process. This is the important thing. And by looking at this periodicity, you measure how many intervals you actually have. কারণ আপনাকে কম্পেয়ার করতে হবে। আপনারা বললেন একটা টাইম ইন্টারভ্যাল, একটা ফিক্সড টাইম ইন্টারভ্যাল রেখে তার সাপেক্ষে আমাকে সবকিছু মাপতে হবে, ওটাকে রিপিট করতে হবে বারবার। আমি যদি কোনো একটা জিনিস জানি যে 2 ফুট চওড়া, কি করব? 1 ফুট, আবার 1 ফুট, আবার 1 ফুট, এইভাবে লাগিয়ে লাগিয়ে আমি লম্বা করি, তাই না? So it must involve something periodic. Yes or no? জানা জিনিসই আপনাদের, সবই আপনাদের জানা, কিন্তু হয়তো বা এইভাবে চিন্তা করে দেখেনি, বা জিনিসটা 2 এ 2 এ 4 যে হয় এইভাবে চিন্তা করা। তাহলে আমি এমন একটা ক্লক হবে, এমন একটা কিছু যেখানে কিছুক্ষণ পর পর একই ঘটনা ঘটতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাইট রে যে অবজারভারের জন্য যাই না কেন একই স্পিডে যাওয়া আসা করে। তাহলে যদি আমি এমন একটা অবজেক্ট নেই যেটা লাইট রে, যার মোশনে সেটা এফেক্টেড হয় না, সেটা লাইট এমিট করতে থাকবে কিছুক্ষণ পর পর, সেই কিছুক্ষণটা হচ্ছে ফিক্সড, সেটাকে আমি এক টিক বললাম, যে প্রথম লাইট ফ্ল্যাশ আর সেকেন্ড লাইট ফ্ল্যাশের মাঝখানে যে টাইম ডিফারেন্সটা, যে গ্যাপটা, সেটাকে আমি এক টিক বললাম। সবকিছু আমি এক টিকের সাপেক্ষে মাপবো, হ্যাঁ না? একমত আপনারা নাকি না? কেউ কিছু বলছেন না? আমি ধরে নিচ্ছি এখানে কোনো মতামত নেই। তাহলে I will move on, and আমি খুব দ্রুত একটা জিনিসে চলে যাব। আবার সেই পুরনো ভুল। তাহলে আমি লাল দিয়ে একটা স্টেশনারি অবজারভার ড্র করি, ঠিক আছে? আর অরিজিনে আমি একটা লাইট বাল্ব রাখলাম যেটা এক টিক পর পর লাইট ফ্ল্যাশ করবে, ঠিক আছে? তাহলে সে 45 ডিগ্রি, এটা গেল প্রথম লাইট রে, সেটা 45 ডিগ্রিতে গেল। ছবি 45 ডিগ্রি হয়নি, কিন্তু কিছু আসা যায় না, আমরা ধরে নেবো এটাই 45 ডিগ্রি। এটা দ্বিতীয় 45 ডিগ্রি, আবারও 45 ডিগ্রি। তাহলে দেখা যাক যে এইটা হচ্ছে, এই টাইম ডিফারেন্স হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এটা কত? 1 সেকেন্ড। এটাকে সামান্তরিক, এই যে মাঝখানে যে জিনিসটা আছে এটাকে সামান্তরিক 1 টিক। এটাও 1 টিক হবে, এক্স্যাক্টলি, ভেরি গুড। এখন আমি আরেকজন অবজারভার নেব যে চলমান। তার কালারটা আমি একটু ভিন্ন করে দেই। কি কালার নেব আমি ভাবছি, ভায়োলেট নেই। সো সে যদি একই সাথে শুরু করতে হবে না, এইখান থেকেই শুরু করলো, বাট নাও হি ইজ ট্রাভেলিং উইথ স্পিড গোয়িং অ্যাওয়ে, সো তাহলে তার মোশনটা হবে এরকম। এটা ঠিক আছে কিনা? সো লেট মি রাইট। ছবিটা যেটা
কি হচ্ছে, সে দূরে সরে গেলে এক্স এর মান বাড়তে থাকবে না? তাহলে তার কাছে সে দুইটা লাইট পালসের ভেতর টাইম ডিফারেন্স কি এক টিক দেখবে না বেশি লম্বা দেখবে? এক টিকের বেশি দেখবে। এইটা হচ্ছে প্রথমবার দেখা, এটা হচ্ছে দ্বিতীয়বার দেখা। এই দুটোর মাঝখানে টাইম ডিফারেন্স কিন্তু প্রত্যেকে তার নিজের হাতে কিন্তু একটা ঘড়ি আছে, সেই ঘড়ি দিয়ে সে টাইম মেজার করছে। তাহলে এই যে ভায়োলেট মুভিং অবজেক্ট, তার দুইটা ফ্ল্যাশের মাঝখানে টাইম ডিফারেন্স কি যে লাল অবজারভার তার ভেতর কি সমান হবে না বেশি হবে? ছবিতে দেখেন বেশি হবে স্যার। ডান, উই হ্যাভ প্রুভড যে moving clock ticks slower. So C figure. আর কিছু লাগবে না। এখন এই কনস্ট্রাকশন ব্যবহার করে আমি বিভিন্ন রুল বের করব, ইনক্লুডিং লরেন্স ট্রান্সফরমেশন। তাহলে আমি before I move to next page, any questions? আমি জানি আপনারা হয়তো একটু বিরক্ত হবেন যে স্যার কোনো হাত নোটস দিচ্ছে না। নোটস হচ্ছে আমি যা লিখছি সেটাই নোটস। সো ইউ হ্যাভ টু টেক ইউর ওন নোটস। কারণ আমার নিজেরও কোনো নোট নাই, আমি কখনো কোনো নোট নিয়ে ঘুরে বেড়াই না। স্যার এখান থেকে কি অবজার্ভ করেন স্যার, ভায়োলেট লাইনটা আমরা লাইটের স্পিডের ওভার যেতে পারবো না, গেলেই এটা প্যারালাল হয়ে যাবে, এটা মুভিং স্পট। হ্যাঁ, এবং তার মাঝখানে গ্যাপ দুইটা যেটা দেখবেন সেই গ্যাপ ইনফাইনাইট। ইয়েস স্যার। স্যার আপনার এই কথা কনস্ট্রাকশন থেকে ক্লিয়ার। স্যার হ্যাঁ স্যার আপনার এই কথাটা খুব ভালো লাগলো, ধন্যবাদ যে আপনি কোনো নোট ব্যবহার করেন না এবং আপনার নোট নেই এবং এটাই নোট। ধন্যবাদ স্যার। হ্যাঁ, কারণ আপনার নিজেরা লিখতে হবে, কারণ রাইটিং ডাউন ইজ কোয়াইট অ্যান এনগেজিং ফর ইয়োরসেলফ। আমি কি তাহলে ক্যান আই মুভ অন? হাতে 15 মিনিট আছে, আমি জাস্ট ছোট্ট দুটো জিনিস করব, বাকি জিনিসটা বাকি পার্টটা আমি আই উইল ডিসকাস আফটার ইন দ্য নেক্সট ক্লাস। ঠিক আছে? সো লেট মি নাও মুভ অন। সো আমি কিভাবে একজন অবজারভার যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে সব অবজারভারই একটা জিনিস দিয়ে সবকিছু মাপতে পারেন। আপনি দেখেন c=1 নেওয়াতে টাইম আর স্পেসের কোঅর্ডিনেট কিন্তু একই ডিমেনশন হয়ে গেল, কারণ c=1, বাট হোয়াট ইজ c হচ্ছে কি পজিশন ওভার টাইম। তাহলে 1 হলে মানে x এর যে ডিমেনশন আর টাইমের ডিমেনশন সমান, তাহলে আমি টাইম দিয়ে সবকিছু মেজারমেন্ট করতে পারবো। তাহলে আমার সেটার সুবিধা হচ্ছে এই যে আমার ভিন্ন ভিন্ন মাত্রা লাগবে না, এক মাত্রায় সব কাজ শেষ লাইটের উপর হিঞ্জ করাতে। সো আমি আবার পুরোনো ছবি আঁকি। সরি, ঠিক হচ্ছে না, 45 ডিগ্রি কিছু আঁকবো না আমি। এটা হচ্ছে এক্স, এটা টি। এখন আমি কোনো যদি ইভেন্ট মাপতে চাই সেটা আই ক্যান ডু ভিয়া দ্য ফলোইং প্রসেস। আমার কাছে একটা ঘড়ি আছে, আমি এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ইনিশিয়াল অবজারভার। আমি যদি একটা লাইট রে মারি, সেটা এখানে গেল এবং সেটা রিফ্লেক্ট হয়ে
এখানে মিরর রাখা আছে, এটা আউটগোয়িং রে ছিল, এটা ইনকামিং রে ছিল। এই টাইমটা যদি আমার T1 হয়ে থাকে আর এইখানে রিসিভের টাইমটা T2 উইথ রেসপেক্ট টু 1 ক্লক, তাহলে আমি এই অবজেক্টের এই ইভেন্টটার গেল কি হলো আমি কিছুই বুঝলাম না। ওটা হাইলাইটার কালার ছিল, বোঝা যাচ্ছে যে আমি অনেকদিন এই ব্যবহার করে লেকচার দিচ্ছি না, যদিও 2 বছর দিয়ে এসছি, কিন্তু আই হেট ইট বলতে আমার কোনো দ্বিধা নেই। So and next time this is what relativity people do. তাহলে এখানে পৌঁছানোর সময়টা কত হবে? So it's very trivial. আমার কোঅর্ডিনেটের সাপেক্ষে এটা হবে ঠিক মাঝ পয়েন্ট বিটুইন these two, T1 and T2. আর এই কতটুক দূরে এই করতে হবে 1/2, কারণ যে সময়ে এটা এইখানে পৌঁছাবে সেটা হবে কতটুক, এইটুকু। এটা ভ্যালু কত? এটা হচ্ছে T1 আর T2 যে গ্যাপ আছে তার মাঝামাঝি সময়, কারণ সমান দূরত্বে যাচ্ছে, সমান দূরত্বে ফেরত আসছে। এটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হয়নি। এটা জাস্ট সিম্পল জিওমেট্রি স্কুল। ঠিক আছে স্যার। তাহলে by making these two measurements I can always find out the position and the time of an event by using this procedure. Sorry, আমার গলা বসে গেছে একটু সাইডে। না, এটা জন্য আগে থেকেই ছিল। এখন আমার যেটা প্রয়োজন যে এই যে একটি চলমান অবজেক্টের জন্য কতটুকু হেলবে, কতটুকু বাড়বে, সেই ডাইলেশন ফ্যাক্টরটা বের করা। তাহলে এটার সাব টপিক হবে কিভাবে করব, আবারও সেই পুরনো ছবি একই বারবার আঁকতে হচ্ছে, কিন্তু উপায় নেই, জিওমেট্রিক্যাল পিকচারের এই হচ্ছে সমস্যা। সো ধরা যাক যে আমরা জিরো এখানে এই যে ছবিটা এখানে এঁকেছিলাম, জাস্ট গো ব্যাক, এই দুজন অবজারভারই কিন্তু একই জায়গায় শুরু করেছে। একজন স্থির আর একজন চলমান। তাহলে আমি জাস্ট সিম্পলি মাত্র এই লাল আর বেগুনি এই দুটা লাইনকে আঁকার চেষ্টা করছি, বাট নাও শিফটিং মাই কোঅর্ডিনেট অরিজিন। তাহলে ওটা হচ্ছে স্টেশনারি অবজারভার, সরি, আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে চলমান অবজারভার। এখন সে কোনো একটা পার্টিকুলার সময় কোথায় এবং কখন আছে আমি বের করতে যদি চাই, আমি তাকে একটা তার পিঠে একটা কিন্তু আমি তাকে একটা জ্যাকেট পরিয়ে দিলাম যেটা রিফ্লেক্টিং, সো আমি লাইট মার তার পিঠে, সে লাইটটা 45 ডিগ্রিতে গেল এবং সেটা 45 ডিগ্রিতে আবার আসলো। সরি, আঁকাটা ভালো হয়নি। সো এটা ক্লিয়ার? এটা হচ্ছে আউটগোয়িং রে আর এটা হচ্ছে রিফ্লেক্টরের উপরেরটা।
এখন একটু আগে যেটা বলেছি, একটু আগে না মানে বেশ খানিকক্ষণ আগে, যে কোনো প্রেফার্ড অবজারভার নাই, তাহলে আমি দুজন কিন্তু একই সময় রওনা দিয়েছে, আমি বললাম যে তোমাকে টি সময় পরে আমার ফ্রেম থেকে একটা লাইট মারবো, তো এই টাইমটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল টি বা টি জিরো লিখি, কারণ আগে টি ব্যবহার করেছি, এই টিটাকে আমি আলাদা করতে যাচ্ছি। তাহলে এই টাইমটা যেটা হবে তার পিঠে তার ঘড়িতে যখন দেখবে সেটা টি জিরো কি হবে? আনসার ইজ নো, আমরা অলরেডি ডিসকভার করেছি সেটার ভ্যালুটা হচ্ছে বড়। হ্যাঁ, টি হবে স্যার। এটা কেন টি হবে? ডিফারেন্স হবে স্যার, এটা টিকটা বড় হবে। একটু আগের ছবিটা দেখেন, কতগুণ আরো হবে, আমি সেইটা বের করতে যাচ্ছি। এইটাই তো ডাইরেকশন, তাহলে এটা হবে সাম ফ্যাক্টর কে টাইমস 0। এই ডাইরেকশন ফ্যাক্টরটাই হচ্ছে কি আমার কে। আমার প্রশ্ন হচ্ছে ডিটারমিনেশন অফ ডাইরেকশন ফ্যাক্টর ইজ মিনস কে এর মান কত। কে এর মান যদি 1 হয়ে থাকে তার মানে কোনো কিছু হয়নি, কোনো চেঞ্জ হয়নি, যার রিলেটিভিটি যেটা আমরা চিন্তা করছি সেটা রং, ঘড়ি স্লোয়ার যাবে না। ঠিক আছে, নেক্সট যে জিনিসটা আমি বলবো, এই টাইমটা কত? কেউ কি বলতে পারবেন এটা কত? টি নট প্লাস বিটি। হোয়াট ইজ বিটি? হ্যাঁ, মানে যতটুকু সে ট্রাভেল করলো ওই টাইমটুকু প্লাস তার ইনিশিয়াল টাইম। আমি নিশ্চয়ই আপনাকে নিজের মতো সিম্বল ইন্ট্রোডিউস করতে দিচ্ছি না, আমি এখানে যা দিয়েছি তার টার্মে বলতে হবে। প্রশ্ন করার মানে কি নিজের থেকে কিছু একটা বানাই দেওয়া? আমি কি তাহলে রিসার্চ প্রবলেম দিচ্ছি? না, তাহলে দিস ইজ নট এ রিসার্চ প্রবলেম, দ্য আনসার লাইজ ইন হোয়াট এভার আই গেভ ইউ। এত লো আইকিউর মতো কথাবার্তা বলেন কেন? আমার তো এই জন্যই চিন্তা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম কার হাতে রাখছি। এখানে কিন্তু আপনার কিন্তু ছাত্র নেই, আপনারাই কিন্তু আমার ছাত্র এখন। সো আই উইল ট্রিট ইউ এক্স্যাক্টলি লাইক মাই স্টুডেন্টস। T naught into k minus 1? না, এখানে কোনো টি মাইনাস 1, হোয়াট ইজ 1? 1 বলে তো কিছু এখানে নাই। এটা হবে কে স্কয়ার টাইমস t0, t naught কে স্কয়ার। কারণ এই যে অবজারভার তার সাপেক্ষে এ কিভাবে যাচ্ছে, সে তার থেকে উল্টো দিকে যাচ্ছে না। হি ইজ অলসো, এটা অবজারভার যদি এ বলি, এটাকে বি বলি, বি এর সাপেক্ষে দূরে সরে যাচ্ছে, কিন্তু বি এর সাপেক্ষে এ কি হচ্ছে, সেও তো দূরে সরে যাচ্ছে। তাহলে তার সাপেক্ষে এইটা হচ্ছে কি অরিজিনাল টাইম বি এর সাপেক্ষে। তখন যে এর দিকে যখন যাবে কে, তখন বি এর সাপেক্ষে আরো কে গুণ বেশি টাইম দেখবে। সো দিস উইল বি কে টাইমস t0. So this will be k square times t0. এটাই উত্তরটা চাচ্ছিলাম। So therefore আমার আগের যে ফর্মুলায়, সেই ফর্মুলায় t1 এর ভ্যালু হচ্ছে t0 আর t2 এর ভ্যালু হচ্ছে গিয়ে k স্কয়ার t0। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। So therefore এটা টাইম এবং কোঅর্ডিনেট আমি কিভাবে আগের ফর্মুলায় বসাই, এই ফর্মুলায় বসালাম। তাহলে t would be equal to 1/2 k square plus 1 t0 আর x হবে 1/2
k square minus 1 t0 জাস্ট এই দুটোকে আপনারা আগের স্লাইডে বসিয়ে দেন আমি জানি বলছিলাম আপনারা নোট রাখেন You have to refer to what you're writing. And I see some of you, scratching your head and doing things, nothing. It's a sham. তো তাহলে এখন আমি velocity immediately বের করতে পারি এখান থেকে also তাহলে আমার velocity হবে গিয়ে x by t. That is the velocity between A and B. তাহলে এখান থেকে immediately half t0 কাটা. So I get k square minus 1 divided by k square plus 1. And this is my last plot now. এটাকে যদি algebra করি তাহলে k would be equal to square root of 1 plus v divided by 1 minus v. So আমি যদি c not equal to 1 লিখি, if c is not equal to 1, k এর ভ্যালু হবে square root of 1 plus যেখানে v দেখিব v by c dimensionless. এইটা হচ্ছে কি direction factor. Again, this gives the right limit. যদি v সমান 0 হয়, k equal to 1, আর v যদি c হয়, k becomes infinite. So this is what we will stop now. It's 10:40. So we'll reconvene at 11.